সিগারেটের বাট দেখতে খুব সাধারণ মনে হলেও এর বাস্তবতা কিন্তু ভিন্ন। দোকান থেকে টাকা খরচ করে কিনলেন, 5 মিনিট টানলেন, তারপর ছুঁড়ে ফেলে দিলেন রাস্তায়। একবারও কি ভেবেছেন এর পরিণতি কি হতে পারে? এর মধ্যে আছে সেলুলোজ অ্যাসিটেট, যা এক ধরনের মাইক্রোপ্লাস্টিক। এটি মাটিতে মিশতে প্রায় 10 বছর সময় নেয়, আর এই দীর্ঘ সময়ে এটি ছড়ায় বিষাক্ত রাসায়নিক, যা আমাদের মাটি আর পানিকে করছে দূষিত দিনকে দিন। শুধুই কি সিগারেটের বাট ছাড়াও আমরা প্রতিদিন রাস্তায় ফেলি টিস্যু, চিপসের প্যাকেট, বোতল সহ আরও কত কি। ঢাকায় প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, আর যদি প্রত্যেকে প্রতিদিন একটি করেও ছোট আবর্জনা রাস্তায় ফেলে, তাহলে প্রতিদিন তৈরি হচ্ছে 2 কোটি টুকরো বর্জ্য। এটা কতটা ভয়াবহ তা হয়তো কল্পনা করাও কঠিন, কিন্তু বাস্তব চিত্রটা আরও করুন। ঢাকায় প্রতিদিন প্রায় 5,000 টন বর্জ্য তৈরি হয়, যার 50% কখনো সিটি কর্পোরেশনের হাতেই পৌঁছায় না। তাহলে এই বর্জ্যগুলো যায় কোথায়? আমাদেরই চারপাশে, রাস্তা, ট্রেন, খাল আর বিলে। এভাবেই তা আমাদের পরিবেশ নষ্ট করছে আর ছড়িয়ে দিচ্ছে রোগ জীবাণু। কিন্তু সমস্যাটা কি এখানেই সীমাবদ্ধ? না, আমরা রাস্তায় শুধু ময়লাই ফেলি না, আমরা রাস্তায় থুতু ফেলি, প্রস্রাব করি, পানের পিক ফেলি, কুলি করি, এমনকি অনেকে মলত্যাগও করে। এ যেন একের ভিতর সব, পরিবেশ দূষণের এক পূর্ণাঙ্গ গাইড। 1960-এর দশকের সিঙ্গাপুর ছিল অনেকটা বর্তমান ঢাকার মতোই। নোংরা রাস্তা, ধুলো, ময়লার স্তূপ, যেখানে সেখানে প্রস্রাব আর দম বন্ধ করা আবর্জনার গন্ধ। কিন্তু তারা সেখানে থেমে থাকেনি। 1968 সালে শুরু হয় ঐতিহাসিক কিপ সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন। সরকারের কঠোর আইন, বড় অঙ্কের জরিমানা, স্কুল কলেজে সচেতনতা কর্মসূচি আর নিয়মের কঠোর বাস্তবায়ন ধীরে ধীরে শহরকে বদলে দেয়। 70-এর দশকে আরও নতুন নতুন ক্যাম্পেইন শুরু হয়, জরিমানা বাড়ানো হয় আর গড়ে তোলা হয় একটি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। 80-এর দশকে সিঙ্গাপুর তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় দৃশ্যত অনেক পরিচ্ছন্ন হয়ে ওঠে। 90-এর দশকে বিদেশিরাও সিঙ্গাপুরকে ক্লিন সিটি হিসাবে চিনতে শুরু করে। এমনকি 1992 সালে তারা চুইংগাম পর্যন্ত নিষিদ্ধ করে দেয়, যা ছিল পরিচ্ছন্নতার প্রতি তাদের প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ। 2000 সালের আগেই সিঙ্গাপুর বিশ্বব্যাপী পরিচ্ছন্ন শহরের তালিকায় উঠে আসে। এর পেছনে ছিল কঠোর আইন, টানা 30 বছরের ধারাবাহিক প্রচেষ্টা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা। আজ 2025 সালে এসে সিঙ্গাপুর পুরো বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আবারও ঢাকাতে ফিরে আসা যাক। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু এখনও আমাদের প্রতিটি রাস্তার আনাচে কানাচে ময়লা আর আবর্জনা, যেন পুরো শহরটাই একটা ময়লার স্তূপ। 2023 সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের লিভেবিলিটি ইন্ডেক্সে বিশ্বের 173টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ছিল 166। দুঃখজনকভাবে 2024 সালে তা আরও নেমে 168তে দাঁড়ায়, আর 2025 সালে সেই অবস্থান আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে 171-এ। অর্থাৎ বিশ্বের 173টি দেশের মধ্যে ঢাকা এখন তৃতীয় নিকৃষ্টতম বাসযোগ্য শহর। আমাদের পেছনে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত ত্রিপলি আর দামেস্কো। এই করুণ অবস্থার পেছনে দায়ী কে? প্রথমত আমরা নিজেরাই। হ্যাঁ, ক্রমাগত অবনতির পেছনে প্রথম কারণ হলাম আমরা নিজেরাই। আমরা রাস্তায় ময়লা ফেলি এটা ভেবে যে পাবলিক টয়লেট খুঁজে না পেলে আমরাই রাস্তার কোণে গিয়ে প্রস্রাব করি, আমরাই মুখ মুছে টিস্যুটা রাস্তায় ফেলে দেই, আমরাই পানি খেয়ে বোতলটা ছুঁড়ে মারি ট্রেনে। আর পরিচ্ছন্নতার প্রশ্নে আমরাই আবার সরকার আর সিটি কর্পোরেশনের উপর দায় চাপাই। অবশ্যই তাদের দায় আছে, কিন্তু আমাদের কি দায় নেই? দ্বিতীয় কারণ সিস্টেমের ব্যর্থতা। চলুন এবার একটু ঢাকার পাবলিক টয়লেটগুলোর দিকে নজর দিই। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 1 কোটি মানুষের জন্য টয়লেট আছে মাত্র 146টি, যার মধ্যে শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 60 লক্ষ মানুষের জন্য আছে 94টি। এই সংখ্যাগুলো এতই কম যে টয়লেটগুলো বেশিরভাগ সময়ই ব্যবহারের অনুপযোগী থাকে, যা মানুষকে প্রকাশ্যে প্রস্রাব করতে বাধ্য করে। তো ঢাকার রাস্তাঘাটে ডাস্টবিনের কী অবস্থা? রাস্তার পাশে পর্যাপ্ত ডাস্টবিন তো নেই, কোথাও কোথাও তো একদমই নেই। যেগুলো আছে সেগুলো প্রায়শই ফুল হয়ে থাকে, আবার কিছু চুরিও হয়ে যায়। তখন এই অতিরিক্ত বর্জ্যগুলো আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে আটকে দেয়, যা পরবর্তীতে জলাবদ্ধতা তৈরি করে। আইনের কী অবস্থা? আইন থাকলেও তার প্রয়োগ খুবই দুর্বল। প্রকাশ্যে প্রস্রাব করলে 5,000 টাকা পর্যন্ত
জরিমানার বিধান রয়েছে, কিন্তু গত 5 বছরে কয়জনকে এই জরিমানা দেওয়া হয়েছে? 5 জন নাকি 10 জন? বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও চিত্রটা একদম হুবাহু সেম। দুর্বল মনিটরিং ও সমন্বয়হীনতা। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি খুবই দুর্বল। সিটি কর্পোরেশন, পুলিশ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। 1970-এর দশকে সিঙ্গাপুরের অবস্থা আমাদের মতোই ছিল, কিন্তু তারা 3টি বড় পদক্ষেপ নিয়েছিল। কঠোর আইন। সিঙ্গাপুর সরকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করে। রাস্তায় থুতু ফেললে প্রথমবারে 1000 সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা করা হয়। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে শুধু জরিমানার পরিমাণই বাড়ে না, অপরাধীকে বাধ্যতামূলকভাবে পরিচ্ছন্নতার কাজও করতে হয়। এই কঠোর এবং ধারাবাহিক প্রয়োগ নাগরিকদের মধ্যে আইনের প্রতি সম্মান এবং পরিচ্ছন্নতার ব্যাপারে এক ধরনের সচেতনতা তৈরি করেছে, যা এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। পরিকল্পিত অবকাঠামো। সিঙ্গাপুরে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নির্দিষ্ট দূরত্ব পরপর পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট এবং ডাস্টবিন স্থাপন করা হয়। এই সুবিধাগুলো মানুষের হাতে নাগালে নিয়ে আসা হয়, যাতে তারা যত্রতত্র আবর্জনা ফেলতে বা প্রস্রাব করতে বাধ্য না হয়। এই পরিকল্পিত অবকাঠামো নাগরিকের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখে। ব্যাপক জনসচেতনতা। আইন আর কঠোর অবকাঠামোর পাশাপাশি সরকার জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জোর দেয়। কিপ সিঙ্গাপুর ক্লিনের মতো বড় আকারের জাতীয় ক্যাম্পেইন শুরু করা হয়। স্কুল থেকে শুরু করে কমিউনিটি লেভেল পর্যন্ত সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে মানুষকে শিক্ষিত করা হয়। এই দীর্ঘমেয়াদী সচেতনতা কার্যক্রম নাগরিকদের মধ্যে একটি সম্মিলিত দায়িত্ববোধ তৈরি করে। ফলাফল, আজ সিঙ্গাপুর পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিশ্বের জন্য একটি উদাহরণ। আমরা কি সিঙ্গাপুরের মতো হতে পারি? হ্যাঁ, অবশ্যই হতে পারি, তবে তার জন্য আমাদেরকে 3টি কাজ করতে হবে। প্রথমত, ব্যক্তিগত পরিবর্তন আনুন। পকেটে একটি ছোট ব্যাগ রাখুন, যাতে আপনার আবর্জনা রাখতে পারেন। যেখানে সেখানে থুতু ফেলা বন্ধ করুন। পাবলিক টয়লেট ব্যবহার করুন, আর না পেলে কোনো শপিং মল বা মসজিদে অনুরোধ করুন। যদি ঢাকার মাত্র 10% মানুষ এই অভ্যাস পরিবর্তন করে, তাহলে রাস্তার আবর্জনা 30% কমে যাবে। দ্বিতীয়ত, সামাজিক চাপ সৃষ্টি করুন। আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ যদি রাস্তায় কিছু ফেলে, তাকে নিষেধ করুন, বুঝান কেন এটা খারাপ। আপনার সন্তানদের শেখান, তারাও তাদের সন্তানকে একই শিক্ষা দিবে। তৃতীয়ত, সরকারি উন্নতি চাই। আমাদের আরও পাবলিক টয়লেট ও ডাস্টবিন দরকার। আইন আছে, কিন্তু সেগুলোর সঠিক প্রয়োগ নেই। তাই কার্যকরী আইন ও পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপর চাপ তৈরি করুন। মনে রাখবেন, সরকার আপনার ট্যাক্সের টাকায় দেশ পরিচালনা করে, তাই এটা আপনার অধিকার। সিঙ্গাপুরের মতো একটি দেশের অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি এবং তাদের মতো কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমরাও পরিবর্তন আনতে পারি। প্রয়োজন শুধু সচেতনতা, দায়িত্ববোধ আর সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে ঢাকাও একদিন পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহরে পরিণত হবে।